আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এই বর্ষা স্নাত দুপুরবেলা শুভেচ্ছা নাও। আমি শায়লা পারভিন, পাঁচগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর বাংলা পদ্যাংশ থেকে নিয়ে এসেছি। সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। চিত্রে কি দেখতে পাচ্ছ? চিত্রে দেখতে পাচ্ছি আমাদের জন্মভূমি, মুক্তিযুদ্ধকালীন ও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ের পতাকা। মুক্তিযুদ্ধকালীন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের পতাকা। এটা আমাদের বাংলাদেশ। লাখো শহীদের রক্ত স্নাত সবুজ এই ভূমি আমাদের বঙ্গভূমি। চলো একটা ভিডিও দেখে আসি। এই কবিতা পড়ে মাইকেল মধুসূদন দত্তের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, কবিতায় মাতৃভূমির প্রতি কবির যে বিনয় ও দায়িত্ববোধ চেতনা প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। কবি মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দের 25 জানুয়ারি যশোরের সাগরদাড়ি গ্রামে। তার মহাকাব্য, গীতিকাব্য, সনেট, পত্রকাব্য, নাটক, প্রহসন ইত্যাদি তার রচনা। প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোদ, নাটক হচ্ছে শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, পত্রকাব্য বীরাঙ্গনা ইত্যাদি। তার মনে শৈশব থেকে একটা বাসনা ছিল যে তিনি একজন কবি হবেন। তিনি বহু ভাষা পারদর্শী ছিলেন। বাংলা, ইংরেজি ছাড়াও হিব্রু, ফার্সি, জার্মানি, ইটালিয়ান, তামিল, তেলেগু ইত্যাদি ভাষা তিনি পারদর্শী ছিলেন। তার মৃত্যু হয়েছে 1873 খ্রিস্টাব্দের 29 জুন। তাহলে মাইকেল মধুসূদন দত্তের জীবনী সম্পর্কে 5টি বাক্য তোমরা লিখবে। আসো আমরা একটু পড়ি। মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রেখো মা দাসের মনে, এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করোনা গো তব মন কোকনদে। প্রবাসে দৈবের বসে, জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে, যাচিবে যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধর, অমর করিয়া বর দেহ দাসে শুভরধে। ফুটি যেন স্মৃতি জলে, মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শারদে।
নতুন শব্দগুলো। মিনতি অর্থ বিনীত প্রার্থনা, কোকোনাট অর্থ লাল পদ্ম, নীর অর্থ পানি বা জল, মক্ষিকা অর্থ মাছি, বর অর্থ আশীর্বাদ, মানস অর্থ মন, জন্মভূমির প্রতি। রেখো গো মা দাসের মনে এই মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মন কোকোনাদ। দাস মা, এখানে মাকে মিনতি করে বলা হয়েছে, মা রেখো গো মা দাসের মনে এই মিনতি করি পদে। মাকে বলা হয়েছে, মা হয়েছে কবির জন্মভূমি। জন্মভূমিকে তিনি মায়ের মতো করে ভেবেছেন এবং তিনি যখন দূর প্রবাসে চলে গেছেন তখন তিনি যাওয়ার আগে তার জন্মভূমির প্রতি মিনতি করে গেছেন যে আমার মতো এই ক্ষুদ্র দাসকে মনে রেখো। আমার যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে তুমি তোমার মনের স্থান দিও, আমাকে কখনো ফেলে দিও না। এটা। তারপর প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, দেহ আকাশ হতে নাহি খেদো তাহে। প্রবাসে বসে তিনি দূরে প্রবাসে চলে গিয়েছিলেন, তার অনেক অনেক আশা ইচ্ছা, অনেক বিদেশে গিয়ে অনেক বিশিষ্ট বিদেশে খ্যাতিমান হবেন, কিন্তু সেই বিদেশে বসেই তিনি তার নিজের দেশের সে নদীকে দেশকে ভুলতে পারেননি এবং সেখানে বসে তিনি বারবারে তার নিজের আপন জন্মভূমিকে স্মরণ করেছেন। তারপর মনে করো তুমি মা বাবার সাথে প্রবাসে অবস্থান করছো, বিদেশের ঐশ্বর্য ও জৌলুস সত্ত্বেও তুমি জন্মভূমি দেশের কথা ভুলতে পারছো না। এইরূপ অবস্থায় স্বদেশের প্রতি তোমার অনুভূতি প্রকাশ করে 5টি বাক্য লেখো। কবিরও এই একই অবস্থা হয়েছিল। এখানে আমি তোমাদেরকে পাঠ পরিচিতিটা একটু বলে দেই। মাইকেল মধুসূদন দত্ত রচিত কয়েকটি গীতি কবিতার একটি বঙ্গভূমির প্রতি। এটি একটি গীতি কবিতা। এই গীতি কবিতাটিতে তিনি বঙ্গভূমির প্রতি মানে তার নিজের জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি তার আকুল আবেদন বাসনা ব্যক্ত করেছেন। এ কবিতায় স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। দেশকে কবি মা হিসেবে কল্পনা করে নিজেকে ভেবেছেন তার সন্তান। প্রবাসী মধুসূদন ভেবেছেন মা যেমন সন্তানের কোনো দোষ মনে রাখে না, দেশমাতৃকাও তার সব দোষ ক্ষমা করে দিবে। অবশ্য তিনি বিনয়ের সঙ্গে এও বলেছেন যে তার এমন কোনো মহৎ গুণ নেই যে কারণে তিনি স্মরণীয় হতে পারেন। বিনয়ী কবি তাই দেশমাতৃকার কাছে এই বলে প্রণতি জানাচ্ছেন যে তিনি যেন দেশমাতৃকার স্মৃতিতে পদ্ম ফুলের মতো ফুটে থাকেন। তিনি অনেক দূরে বিদেশে চলে গেছেন, সেখানে বসে তার দেশের প্রতি তিনি আকুল আবেদন জানাচ্ছেন। দেশের সব কিছু যত স্মৃতি আছে সব তার মানুষ পটে ফুটে উঠেছে মনে, তখন তিনি দেশের প্রতি আকুল আবেদন জানাচ্ছেন এবং বলছেন যে আমাকে তুমি মনে রেখো, আমার দেশ, আমার মা, তুমি আমাকে ভুলে যেও না। আমি যদি 1000 দোষও করি তুমি সন্তানের মতো আমাকে ক্ষমা করে দিও। তাহলে তুমি সেটা ভেবে তুমি যদি কখনো নিজের দেশ ছেড়ে প্রবাসে চলে যাও, মনে করো তুমি মা বাবার সাথে প্রবাসে অবস্থান করছো, বিদেশের ঐশ্বর্য জৌলুস সত্ত্বেও তুমি জন্মভূমি দেশের কথা ভুলতে পারছো না। এরূপ অবস্থায় স্বদেশের প্রতি তোমার অনুভূতি প্রকাশ করে 5টি বাক্য। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে। আমাদের জন্ম মৃত্যু দুটো জিনিস আমাদের চির সত্য, আমরা কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে আমরা সবাই জন্মগ্রহণ করি এবং আমরা মৃত্যুবরণ আমাদের করতে হবে। তো সেই কথাই কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে।
অমর কে কথা কবে চিরস্থির, কবে নীর হায় জীবন নদে। নদীর পানি কি কখনো বসে থাকে? চিরস্থিরভাবে বসে থাকে? সেটা চলমান, চলতে থাকে, স্রোতের ধারার সাথে সেটা চলে যায়। ঠিক তেমনি আমাদের জন্ম হয়, আবার মৃত্যু হয়, আমরা দুনিয়াতে আসি, বড় হই, তারপর আবার আমরা মৃত্যুবরণ করি এক সময়। সেটাই এখানে করে বুঝিয়েছেন। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। যখন অমৃত হ্রদ মানে মধুর রসে মাছি যখন পড়েছে, মাছি তখন আর সে মারা যায় নাই। বলছে কিন্তু যদি রাখো মনে, কিন্তু আমাকে তুমি যদি রাখো, আমি তোমাকে তোমার জন্য কোনো যুদ্ধ করতে ভয় পাবো না। আমি তোমার জন্য যে কোনো যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আমাকে যদি তুমি মনে রাখো, আমি আমার দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত। যেমন করে মাছি একদম মধুর রসের মধ্যে ডুবে গেলেও সে মরে না। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। কিন্তু কোন গুণ আছে যাচিবে যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম নদে। আমার তো কোনো গুণ নাই, আমি নিজে তোমার কাছে একজন নগণ্য, কিন্তু যে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। পৃথিবীতে সেই ধন্য মানব, পৃথিবীতে সেই শ্রেষ্ঠ মানব, যার কথা সে মৃত্যুর পরও মানুষ বলে, যার কথা, যার কীর্তি, যার কর্ম কখনোই কারো মুখ থেকে যায় না, সবাই তাকে স্মরণ করে, সেই হচ্ছে পৃথিবীতে ধন্য মানব। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিবে যে তব কাছে, হেন অমরতা কহ গো শ্যামা জন্ম দে। আমার তো কোনো গুণ নাই, নিজেকে তিনি খুবই নগণ্য, খুবই ছোট, খুবই ক্ষুদ্র করে নিজের দেশের কাছে তিনি আত্মসমর্পণ করেছেন। নিজের দেশের প্রতি তিনি এত শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে আমি যারা দেশকে সেবা করে, যাদের কথা মানুষ সারাক্ষণ স্মরণ করে, যাদের কথা মানুষ ভুলে না কখনো, তারাই তো মানুষ। যাদের কীর্তিকর্মের কথা মানুষের মুখে মুখে থাকে, তারাই তো প্রকৃত মানুষ। কিন্তু তাদের কাছে আমি তো অনেক নগণ্য। তবে যদি দয়া করো, ভুল দোষ গুণ ধর, অমর করিয়া বর দেহ দাসে শুভরদে। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামারস কি বসন্ত কি শারদে। আমি তোমার কাছে এই প্রার্থনা করি, আমার দোষ গুণগুলি তুমি না ধরে আমাকে তুমি দাস বানিয়ে নাও, তোমার দাস। আমি যেন আমার মনে যত বাসনা আছে তা পূর্ণ করতে পারি। আমার দেশকে আমি ভালোবাসি। আমাকে কি বসন্ত কি শারদ, কি শীত কি বসন্ত, সব কালে আমি যেন তোমাকে একইভাবে স্মরণ করি। দেশ মাতৃকার প্রতি কবি, মা তোমায় খুব ভালোবাসি। কবি দেশ মাতৃকাকে খুবই ভালোবাসেন। কবি দেশকে মা হিসেবে কল্পনা করেছেন, নিজেকে ভেবেছেন তার সন্তান। তাই দেশমাতৃকার কাছে তিনি প্রণতি জানাচ্ছেন। পদ্মফুল যেমন পানিতে ফোটে, তিনিও তেমনি দেশমাতৃকার স্মৃতিতে ফুটে থাকতে চান। পদ্মফুল যেমন পানিতে ফুটে থাকে, ফুল ফোটে মানুষকে সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। ফুলের কোনো নিজের জন্য কোনো কিছু নাই, ফুল ফোটে অন্যের জন্য, অন্যকে শান্তি দেওয়ার জন্য, প্রশান্তি দেওয়ার জন্য। সেই জন্য আমরা ফুল দেখে মুগ্ধ হয়ে যাই। আর তেমনি কবি দেশকে অনেক ভালোবেসেছেন। কোলে মায়ের সন্তান যেমন স্থান পায়, তেমনি করে আমি যেন তোমার কোলে স্থান পাই, হে আমার জন্মভূমি। বঙ্গভূমির প্রতি এটি একটি গীতি কবিতা। কবিতাংশে স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা প্রকাশ পেয়েছে। বঙ্গভূমি কবির মা এবং কবি তার সন্তান। কবির ধারণা, মায়ের মতো দেশ মাতৃকাকেও কবির সব দোষগুণ ক্ষমা করে দেবেন। মা যেমন তার সন্তানকে অনেক ভালোবাসেন, মা যেমন সন্তানের কোনো দোষ ত্রুটি ধরতে পারেন না, তেমনি দেশ মাতৃকা এই জন্মভূমিকে কবি এত ভালোবাসেন, তার দোষ ক্ষমা করে দেবেন। তাই মায়ের কাছে তার প্রার্থনা, মায়ের স্মৃতিতে তিনি পদ্ম ফুলের মতো যেন ফুটে থাকেন, সেই চিন্তা।
বঙ্গভূমি কবিতা অবলম্বনে স্বদেশের প্রতি তোমার দেশপ্রেম ও কর্তব্য সম্পর্কে তোমরা এটা তো নিজেরা লিখবে। বঙ্গভূমি কবিতা অবলম্বনে স্বদেশের প্রতি তোমার দেশপ্রেম ও কর্তব্য সম্পর্কে তুমি লিখবে। মাইকেল, আসো আমরা কিছু প্রশ্নের উত্তর দেই। মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত খ্রিস্টাব্দে? ভুলে যাওনি নিশ্চয়ই, 1824 খ্রিস্টাব্দে। মক্ষিকা শব্দের আবিধানিক অর্থ কি? মাছি। মক্ষিকা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মাছি। মধুহীন করুণাগো এই চরণ প্রকাশ পেয়েছে কবির হৃদয়ে কি নিয়ে? প্রণতি, আত্মনিবেদন, একাগ্রতা। কবির হৃদয়ের প্রণতি, আত্মনিবেদন, একাগ্রতা, এই তিনটি কথা নিয়ে মধুহীন করুণাগো, মধুহীন করুণাগো এই লাইনটি তিনি লিখেছেন। বঙ্গভূমির প্রতি কবিতায় কবি কিসের বর চেয়েছেন? স্রষ্টার কাছে তিনি কিসের বর চেয়েছেন? সম্পদের, অমরতার, বিবাহের, নাকি ক্ষমতার? কিসের? তিনি অমরতার বর চেয়েছেন, যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা ভবে। তারপরে বলেছেন তিনি যে আমাদেরকে, আমি যেন অমর হয়ে থাকি পৃথিবীতে, তিনি এই জন্মভূমির বুকে যেন অমর হয়ে থাকেন, অমরত্বতার জন্য তিনি জন্মভূমির প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্রষ্টার কাছে। তো শেষ কথাগুলো হচ্ছে আসলে দেশপ্রেম, স্বদেশপ্রেম হচ্ছে মানুষের সবচেয়ে বড় প্রত্যয়। স্বদেশপ্রেম যার ভিতরে নাই, যার যার মনে দেশের জন্য দেশের প্রীতি নাই, মায়া নাই, মমতা নাই, যিনি দেশকে ভালোবাসেন না, নিজের দেশকে ভালোবাসেন না, তিনি আসলে কি বলবো, এ দেশে তার জন্মগ্রহণ করার কোনো সার্থকতা নেই। যিনি, যে মানুষ যে দেশে জন্মগ্রহণ করেছেন তার অবশ্যই দেশের প্রতি প্রীতি, মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধাবোধ থাকতে হবে। তার মাতৃভূমির প্রতি, তার মায়ের প্রতি, তার মমতার প্রতি, তার দেশের প্রতি, দেশবাসীর প্রতি, তার পাড়া প্রতিবেশীর প্রতি তার মমতা এবং তার কর্তব্যবোধ থাকতে হবে, মনুষ্যত্ববোধ থাকতে হবে। তাহলে আমরা সবাই এই কবিতা পড়ে এটাই আমাদের সবার একটা ব্রত হবে, এই বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা পড়ে আমরা সবাই নিজের ভিতরে একটা আত্মপ্রত্যয়ী হব যে আমরা আমাদের দেশকে ভালোবাসবো। ঠিক আমাদের কবি নিজেকে অনেক উন্নতির শিখরে ওঠানোর জন্য যেমন বিদেশে চলে গিয়েছেন, সেখানে গিয়েও তিনি শান্তি পাননি। তিনি অনেক কবিতা লিখেছেন সেই বাংলা ভাষায়, বাংলার নদী, মাঠ, ক্ষেত, বাংলাকে ভালোবেসে বাংলার কথা তিনি ভুলতে পারেননি, জন্মভূমির কথা। ঠিক তেমনি আমরা সবাই আমাদের জন্মভূমিকে ভালোবাসবো। আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে আমরা আমাদের দেশের জন্য কাজ করব, আমাদের দেশকে আমরা সমৃদ্ধশালী করব, আমাদের দেশকে আমরা উন্নত করব। আমাদের দেশে যেভাবে আমাদের দেশের ভালো হয়, দেশের মানুষের ভালো হয়, আমাদের দেশ মাতৃকা উপকৃত হয়, আমরা সবাই আমাদের দেশের জন্য কাজ করব। আসলে সর্বশেষ কথা হচ্ছে এই বঙ্গভূমি, বঙ্গভূমি, এই বাংলার ভূমি, এই বাংলাদেশটাকেই আসলে তিনি সবার আগে তুলে ধরেছেন। আমরাও পড়ালেখা করি, আমরাও এইসব কবিতা পড়ে, আমরা এই ধরনের লেখনী পড়ে আমরা নিজের মধ্যে আমরা নিজেদেরকে উজ্জীবিত করি, আমরা নিজেদের মধ্যে আমরা শক্তি সঞ্চার করি, আমাদেরও মনে সেই রকম দেশপ্রেম জাগ্রত হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো বাড়ির কাজটা সবাই লিখে নাও। তোমার জন্মভূমি বিষয়ে 10 লাইনের একটি অনুচ্ছেদ লেখো। তোমার জন্মভূমি, এখন তোমার জন্মভূমি, তুমি দেশকে কতটা ভালোবাসো, তুমি তোমার দেশকে কতটা ভালোবাসো, তুমি আমার জন্মভূমি, আমার দেশ, এরকম শিরোনাম দিয়ে তুমি লিখে নিবে 10টা লাইন লিখে তোমার ঘরে বড় ভাই বোনদেরকে, বাবাকে দেখাবে যে আমি একটা রচনা লিখেছি আমার বঙ্গভূমির প্রতি, দেখেন কেমন হয়েছে। আর হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমরা কোভিড-19 করোনা ভাইরাসের প্রকোপে আমরা জর্জরিত হয়ে পড়েছি। আমরা সবাই আমরা
স্বপ্নের মাঝে সবাই আমরা বেঁচে থাকবো, আমরা আমাদের ভবিষ্যৎকে কীভাবে গড়বো সেগুলোর জন্য আমরা আরও দৃঢ় অঙ্গীকার করব। আমরা এই ভেঙে পড়বো না। যতই ঝড় আসুক, যতই বিপদগ্রস্ত হই না কেন, আমরা আমাদের মনকে শক্ত রাখবো এবং যেভাবে আমরা পরিত্রাণ পাবো, আমরা এই বিশ্ব মহামারী থেকে আমরা যেভাবে বের হয়ে আসতে পারি, যা যা স্বাস্থ্য বিধি আছে আমরা তা মেনে চলবো এবং যথাসাধ্য নিজেকে সুস্থ রাখার জন্য, পরিবারকে সুস্থ রাখার জন্য আমরা চেষ্টা করব। আমরা যেহেতু পড়ালেখা করি, আমরা ছাত্র জীবন থেকে আমাদের নিজেদের জীবনকে আমরা যেভাবে গড়ে তুলবো সেইভাবে আমরা মানুষ হব। তো তোমাদের সবার প্রতিও আমার অনুরোধ রইল, বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের এই কবিতা পড়ে তোমরা তোমাদের দেশের জন্য আরও একটু কর্তব্যবোধে জাগ্রত হবে নিজের ভিতরে। দেশকে কিভাবে ভালো রাখবে, দেশের মানুষকে কিভাবে ভালো রাখবে, দেশকে কিভাবে ভালোবাসবে। এই করোনা ভাইরাস আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে যে আমরা কি করব, আমরা কি ঘর থেকে বেরিয়ে যাব, ঘর থেকে বের হলেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। আর আমি যদি আক্রান্ত হয়ে যাই, আমার পরিবারে আরও 10 জন আক্রান্ত হবে, আমার বাড়ির আক্রান্ত হবে, আমার পার্শ্ববর্তীরা আক্রান্ত হবে। আমি কি সেটা করব জেনে শুনে? না, করব না। এবং যারা আছে অসচেতন নাগরিক আমাদের দেশের, আমরা তাদেরকে বোঝাবো যে আপনারা এভাবে চলুন, এভাবে করুন, এভাবে করা ঠিক হচ্ছে না। তুমি যেহেতু একটা পড়াশোনা করছো, মানুষ আসলে পড়াশোনা করে, শিক্ষা গ্রহণ করে শেখার জন্য, জ্ঞান অর্জনের জন্য, জ্ঞানী হওয়ার জন্য, গুণী হওয়ার জন্য। তাহলে তুমি তোমার সেই জ্ঞান গুণ তোমার প্রতিটি কাজে, প্রতিটি পদক্ষেপে তুমি সেটা দেখাবে, সেটা তুমি প্রমাণ করবে যে তুমি একজন জ্ঞানী, তুমি একজন শিক্ষিত, তুমি একজন সুশিক্ষিত। তো তোমাদের সবার সুস্থতা কামনা করি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, পরিবারকে ভালো রাখবে, আমাদের দেশকে ভালো রাখবে। তোমাদের সাথে আবার আমরা আগের মতো ফিরে যাব ক্লাসে, শ্রেণীকক্ষে। আর আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাবো, আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের এই মহা মুসিবত থেকে আপনি উদ্ধার করেন। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং যার যার ধর্ম অনুযায়ী আমরা সবাই সেই কাজগুলো করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।